চেনা কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চমকে উঠল তুর্য। পিছন ফিরতে আবিষ্কার করলো পৃথাকে। মেয়েটা নিবু নিবু দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানি আস্তে আস্তে কেমন ঢলে পড়ছে নিচের দিকে। তুর্য ছুটে গেল স্ত্রী পানে, মাটিতে পড়ার আগেই মেয়েটাকে ধরে নিল সে। তবে তাতেও রক্ষা হলো না, সেই রাজশাহীর মতো আজও জ্ঞান হারালো মেয়েটা। তুর্য অস্থির হলো, কি করবে কি ভেবে উঠতে পারছে না সে। নিশ্চয়ই মেয়েরা তাকে ভুল বুঝছে, নয়তো জ্ঞান হারানোর কথা নয়। এখন কি করবে সে? তুর্য নিজের হাত দ্বারা আলতোভাবে চাপড় দিল পৃথার দুই গালে, ব্যগ্র কণ্ঠে বলল, পৃথা, পৃথা। পৃথা তবুও সাড়া দিল না। তুর্যের অস্থিরতা বাড়লো আরো। দিশাহারা হয়ে আরুষকে বলল। আরুষ, গাড়ি আন তাড়াতাড়ি, ওকে হাসপাতালে নিতে হবে। আরুষ দেরি করলো না মোটো, এদিকে কাজ ফেলে রেখে এসে ছুটলো গাড়ির পানে, আর তুর্য করে তুলে নিল পৃথাকে। খানিক সময়ের মধ্যেই পৃথাকে নিয়ে হাসপাতালে পৌঁছালো তুর্য। মেয়েটা অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকেরাও শপিং টপিং বাদ দিয়ে ওদের পিছু পিছু এখানে এসেছে। তবে ভাগ্য খারাপ, এমন একটা সময় তুর্যের স্ত্রীর সাথে হাসপাতালে থাকার সময় হচ্ছে না তার। এমন একটা পরিস্থিতিতে এসব ঘটলো যে ছেলেটা না পারছে এদিকে যেতে, আর না পারছে ওদিকটা ছাড়তে। এদিকে পৃথা তাকে ভুল বুঝেছে, ওদিকে তার ঘাড়ের উপরে চলমান গুরুর দায়িত্ব রয়েছে। যাকে ধরার জন্য, যার নাগাল পাওয়ার জন্য এতদিন হন্যে হয়ে দেশে বিদেশে ঘুরে বেরিয়েছে, সেই খলিল ভুঁইয়া তার নিজের শহরে এসে ঘাঁটি গেড়েছে। অনেক কষ্টে তার নাগাল পেয়েছে তুর্য। এই মুহূর্তে তাকে না ধরে যদি শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনের পিছনেই ছোটে, তাহলে তো হবে না। নিজের দায়িত্ব তো পালন করতেই হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। নিজের সকল দায়িত্ব পালনের শেষে না হয় পৃথাকে বুঝিয়ে বলা যাবে সবটা। মেয়েটা অবুঝ নয়, নিশ্চয়ই বুঝবে তাকে। পুরো 24 ঘন্টা গতকাল পৃথাকে হাসপাতালে রেখেই যাওয়ার পরে পুরো 24 ঘন্টা বাইরে কাটে কেবলই নিজ বাড়ির মুখো হয়েছে তুর্য আর আরুষ তার বাড়ির মুখো। কি আর করবে নিজেদের দায়িত্ব পালনে, এছাড়া তো আর কোনো উপায় নেই। খলিল ভুঁইয়া এবং তার দলবলকে ধরতে কাল থেকে অতটাই ব্যস্ত ছিল যে একটা কল পর্যন্ত করতে পারেনি বাড়িতে। পৃথা কী অবস্থায় আছে, জ্ঞান ফিরেছে কিনা সে খবরটা পর্যন্ত নিতে পারেনি। তবে এত জটিলতার মধ্যে একটা বড় জটিল কাণ্ডের সমাধান মিলেছে। এতদিনের প্রচেষ্টায় খলিল ভুঁইয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তুর্য এবং আরুষ। ব্যাটাকে ধরে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে তবেই যে যার বাড়িতে ফিরেছে তারা। এবার অন্তত ঝামেলাহীনভাবে নিজের বউকে একটু সময় দেওয়া যাবে, বোঝানো যাবে সবটা। সূর্য বেশ ফুরফুরে মেজাজে ঢুকলো নিজের বাড়িতে। বসার কক্ষে পা রাখতেই চমকে উঠল যেন। চৌধুরী বাড়ি বসার কক্ষটা যেন কানায় কানি পরিপূর্ণ এই মুহূর্তে। বাড়ির লোকজন তো আছেই, সাথে পলাশ শিকদার, একদম সব পরিবারে এসেছেন দুর্যোদের বাড়িতে। দুর্য ভ্রু কুচকালো সকলকে দেখে। এই রাজাকার জনগোষ্ঠী আবার এখানে কি করছে? প্রথমে সকলকে দেখে একটু ভরকে গেলেও পরক্ষণে নিজেকে সামনে নিল বেচারা। হাজার হলেও তার শ্রদ্ধেয় শ্বশুরমশাই এই পলাশ শিকদার। তুর্য তুর্য বেশ নম্র কণ্ঠে তার পানে তাকিয়ে বলল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? পলাশ শিকদার থমথমে দৃষ্টিতে তাকালেন তুর্যের পানে, গম্ভীর কণ্ঠে জবাব দিলেন। ভালো। আর তুমি থাকতে দিলে কই? ভালো থাকতে দিলে কি আর সপরিবারে আজ এখানে আমাদের উপস্থিত হতে হতো নাকি? তুর্যের তেমন একটা বোধগম্য হলো না পলাশ শিকদারের কথা। কপালে ভাঁজ পড়ল তার, পলক ঝাপটে শুধালো। কেন, আমি আবার কি করেছি? সাথে সাথে ভেসে এলো তৌফিকের কণ্ঠস্বর। বেচারা আমতা আমতা করে বলল। ভাইয়া, অনলাইনে দেখ। তুর্যের কপালে ভাঁজ আরও গাঢ় হলো। অনলাইনে আবার কি হয়েছে? কাল থেকে খলিল ভুঁইয়াকে গ্রেপ্তারের প্রচেষ্টায় এতটাই ব্যস্ত ছিল যে অনলাইন কেন মোবাইলটা ধরার সুযোগও পায়নি সে। তুর্য কপালে ভাঁজ অব্যাহত রেখেই পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো। ডাটা অন করতে মেসেজ এবং নোটিফিকেশনে যেন মোবাইলটা হ্যাং হওয়ার উপক্রম। তুর্য ভরকে গেল। তড়িঘড়ি করে একটা নোটিফিকেশনে ঢুকতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়লো তার। এ কি দেখছে সে? এ তো সেদিনের হোটেল রুমের ছবি। সেই নাউজুবিল্লা মার্কা মেয়েটার সাথে হোটেল রুমে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্য সে কথা বলেছিল, তখনকার ছবি। কেউ খুব চালাকির গোপনে এই মুহূর্তগুলো ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যদিও ছবিগুলোর মধ্যে খারাপ কিছু নেই। একটা ছবিতে দেখা যাচ্ছে হোটেল রুমে ফুল দ্বারা সুসজ্জিত এক কক্ষে খোলামেলা পোশাকধারী এক রমণীর সম্মুখে দাঁড়ানো তুর্য, আর একটা ছবিতে দেখা যাচ্ছে খোলামেলা পোশাকধারী মেয়েটার হাত বাড়িয়ে ছুঁয়ে দিয়ে চাইছে তুর্যকে। ব্যাস এইটুকুই। তবে ছবিগুলোকে খারাপ বানিয়েছে এদেশের বসবাসকারী কিছু হলুদ সাংবাদিকের দল। কোনো কোনো সংবাদ মাধ্যমে ছবিগুলো আপলোড করে তাতে শিরোনাম হিসেবে লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরীর সিক্রেট ফাঁস। কোনো কোনো সংবাদ মাধ্যমে তো আবার লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরী হোটেল রুমে নারী দেহে মগ্ন। আবার কোনো কোনোটাই দেয়া হয়েছে দেশের রক্ষকই নাকি ভক্ষক। সংবাদগুলো দেখে মাথা ঘুরে উঠল তুর্যের। পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম এখন তুর্যময়। কেউ কেউ আবার দাবি করছে তার কাছে নাকি তুর্যের লিঙ্কও আছে। তুর্য এবং হোটেল রুমের ওই মেয়েটার ছবি পোস্ট করেছে, উপরে ক্যাপশন লিখেছে, লিঙ্ক চাইলে ইনবক্স করুন। তুর্য আশ্চর্য হলো, ওই মেয়েটার সাথে তো তার কিছুই হলো না, তাহলে লিঙ্ক এলো কোথা থেকে? আসলে বাঙালিরা বোঝে বেশি, এদের ক বলে কলিকাতা বুঝে নেয়।
দুটো ছবিকেও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করলে কি করে না, এর মধ্যে এরা লিঙ্ক পর্যন্ত চলে গেছে। আর ছবিগুলোর পিছনে কি আছে না আছে কোনো বাছবিচার না করে সংবাদ মাধ্যমগুলো ছড়িয়ে দিয়েছে সর্বত্র। একটা দেশের সংবাদ মাধ্যমগুলো থাকে ওই দেশের জনগণের নিকট ভরসার স্থল হিসাবে। চারিদিকে কি হচ্ছে না হচ্ছে, দেশের কি অবস্থা, পৃথিবীর কি অবস্থা, এসব কিছু সাধারণ জনগণের নিকট পৌঁছে দেওয়া একমাত্র বিশ্বাসযোগ্য মাধ্যমই তো হলো সংবাদ মাধ্যম। এখন তারাই যদি বিশ্বাসযোগ্যতার স্থান থেকে বেরিয়ে গিয়ে নিজেদের ঊর্ধ্বে তোলার জন্য মিথ্যা তথ্য ছড়ায়, তাহলে সাধারণ জনগণ বিশ্বাস রাখবে কাদের উপর? একজন পুলিশের যেমন প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা উচিত নয়, তেমন একজন সাংবাদিকেরও প্রমাণ ব্যতীত কিংবা কোনো ধরনের বাজ বিচার ছাড়া কোনো তথ্য জনগণের নিকট পৌঁছে দেওয়া উচিত নয়। এতে মানুষের জীবনে উপরে প্রভাব পড়ে। তাদের একটা ভুল সংবাদের জন্য নিমেষেই একটা মানুষ, একটা পরিবার কিংবা একটা জাতি ধ্বংসের দ্বারা প্রান্তে পৌঁছে যেতে পারে। প্রতি বছরে এই সংবাদ মাধ্যমগুলোর বাছবিচার ছাড়া মিথ্যা সংবাদ এবং মানুষের ভাইরাল খেলায় যে কতগুলো নিরীহ মানুষের জীবন নষ্ট হয় তা কি এরা জানে? তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। প্রমাণ ছাড়া কেন এই সংবাদ মাধ্যমগুলো এসব সংবাদ প্রকাশ করেছে, এর জবাব দিয়ে তো তুর্য চাইবেই তাদের নিকট। সাথে প্রত্যেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করবে, কিন্তু তার আগে তাকে ঘর সামলাতে হবে। গতকাল এমনিই তাকে বন্দুক হাতে ভুল দেখেছে পৃথা, আজ আবার এই ঘটনা। মেয়েটা নিশ্চয় থেকে আরও ভুল বুঝছে। বোঝাটাও কি স্বাভাবিক নয়? মানুষ আমাদের যেভাবে বোঝাবে আমরা তো সেভাবেই বুঝবো। হলুদ সাংবাদিকগুলা খবরটা যেভাবে প্রকাশ করেছে তাতে সাধারণ জনতা ভুল বুঝতে বাধ্য। তুর্য অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলল, এসব মিথ্যা, এগুলো আমাকে ফাঁসানোর জন্য তৈরি করা হয়েছে। তুর্যের কথা শেষ হতে না হতেই পিয়াল মুখ খুলল, থমথমে কণ্ঠে জবাব দিল, কোনটা ফাঁসানোর জন্য আর কোনটা সত্যি তা তো পুরো দেশের মানুষ জানে। প্রমাণ তো অনলাইনে ঘোরাফেরা করছে। পিয়ালের কথার মাধ্যমেই পলাশ শিকদার থমথমে কণ্ঠে বললেন, আমার মেয়েকে আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে দেব না। ওর বাবা এখনো মরে যায়নি যে ওকে তোমার মতো একটা চরিত্রহীন ছেলের সাথে থাকতে হবে। তুর্যের বুক কাঁপালো। পৃথাকে তার বাবা নিয়ে চলে যাবে? তাহলে তার কি হবে? যে মেয়েটার ছাড়া তার একটা মুহূর্ত কাটে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়, যাকে বুকে জড়িয়ে না ধরলে রাতে ঘুম আসে না, তাকে ছেড়ে তুর্য থাকবে কিভাবে? না, পৃথাও কোথাও যেতে পারে না। পৃথা তার কাছেই থাকবে। তুর্য চোখ মুখ শক্ত করলো, দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার বউকে কোথাও যেতে দেব না। সাথে সাথে তেতে উঠল পিয়াস, অগ্নি কণ্ঠে বলল, তুই বললেই হবে নাকি? আমরা আমাদের বোনকে তোর মতো একটা লম্পটের সাথে কিছুতেই থাকতে দেব না। ঘরে বউ রেখে হোটেল রুমে অন্য মেয়েদের সাথে, ছি ছি ছি, ভাবতেও অবাক লাগছে আমার। তুর্য নিজেও তেতে উঠল এ পর্যায়ে। কিছু না জেনেই তার উপরে কি বিশ্রী একটা অভিযোগ এনেছে। পৃথাকে ছেড়ে দীর্ঘ 8টা বছর সে দূরে ছিল, তখনই কোনো মেয়ের সান্নিধ্য পেল না, শুধুমাত্র নিজের বউ আছে এবং তাকে ভালোবাসে এই ভেবে। আর পৃথাকে এতটা কাছে পেয়ে নিজের করে পেয়েও অন্যত্র যাবে। তবে এই মুহূর্তে তুর্য সবচেয়ে বেশি আশ্চর্য হলো নিজের পরিবারকে দেখে। তাদের সম্মুখে পলাশ শিকদার এবং পিয়াস পিয়াল এতগুলো কথা বললো তুর্যকে, চরিত্রহীনের উপাধি পর্যন্ত দিল, অথচ কেউ একটু প্রতিবাদও করলো না। তার পরিবার কি তার উপর এইটুকু বিশ্বাস রাখতে পারলো না? এতটাই খারাপ তুর্য? খারাপ লাগলো ছেলেটা, তবে এই মুহূর্তে সে এই খারাপ লাগাকেও সে দূরে সরিয়ে দিয়ে রাখলো। পৃথাকে কিছুদিন সে নিজের থেকে দূরে যেতে দিবে না। মেয়েটা যেতে চাইলেও জোর করে রাখবে। অন্তত নিজের ভালো থাকার জন্য হলেও পৃথাকে চাই তুর্যের। দিশাহারা হলো ছেলেটা, মুখ খুলে কিছু বলতে চাইল, তবে সে সুযোগ আর হলো না। তার আগে পৃথা হাত তুলে থামিয়ে দিল তুর্যকে। সকলের সম্মুখে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার স্বামীকে রেখে কোথাও যাব না। কিন্তু পিয়াল ফুঁসে উঠে বলতে চাইছিল কিছু, পৃথা তাকেও থামিয়ে দিল। সাথে সাথে বিশ্বাসের সাথে বলল, আমার স্বামীকে আমি বিশ্বাস করি। গতকাল রাস্তায় তাকে বন্দুক হাতে দেখে তৎক্ষণাৎ আমার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। তবে আমার বিশ্বাস ছিল আমার স্বামী কোনো রকম কোনো অন্যায়ের সাথে যুক্ত হতেই পারে না। এবং আজ এই সংবাদের পর এটা অন্তত প্রমাণ হয়ে গেল যে সে সত্যিই কোনো অন্যায় কর্মের সাথে যুক্ত নয়। সে দেশের একজন রক্ষক হিসেবে কাজ করছে এবং আমি আমার স্বামীর এই পেশা নিয়ে গর্ববোধ করি। থামলো পৃথা, আবারও বলল, মানছি আমার স্বামী আমার থেকে নিজের পেশা লুকিয়েছে। এর মানে এই নয় যে সে অন্য নারীর সান্নিধ্যে চলে গিয়েছে। আমি আমার স্বামীকে যথেষ্ট বিশ্বাস করি আর ভরসাও করি। সেখানে এই অনলাইনে তুচ্ছ একটা ঘটনা ধরে বাপের বাড়ি যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার স্বামীর কাছেই থাকবো, কোথাও যাব না। কথাগুলো বলে আর কারো পারে তাকানোর প্রয়োজন বোধ করলো না পৃথা। কটকট করে নিজের কক্ষের দিকে হেঁটে গেল সে। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল সাথে সাথে। প্রশান্তিতে ছেয়ে গেল বক্ষস্থল। পৃথা তাকে বিশ্বাস করেছে, এরপর আর কি চাই তার? এখন যদি পুরো পৃথিবীও তার বিরুদ্ধে চলে যায় তাতে তো কিছুই যায় আসে না। তুর্য সবার পানে তাকালো একবার। ইচ্ছে তো করছে বইয়ের কথা শুনে এখনই বাড়ির সকলের সম্মুখে একটা ঝাঁকানাকা রাজ দিতে।
শুধুমাত্র মা নিজ্জতের ভয়ে নাশটা দিল না সে। সময় ব্যয় না করে ছুটল পৃথার পিছু পিছু। কক্ষে ঢুকে দরজাটা কোনো মতে আটকে দিয়ে এগিয়ে গেল স্ত্রীর পানে। 2 হাত বাড়িয়ে যত্ন করে জড়িয়ে নিতে চাইল নিজের সাথে। পৃথা ছিটকে দূরে সরে গেল তৎক্ষণাৎ। ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম ছবেন না আমায়, আমার কাছ থেকে দূরে সরুন, আপনি ব্রিটিশ পুরুষ। তুর্য ওষ্ঠ কামড়ে হাসলো। বুঝলো বউটা তার সাথে অভিমান করে রয়েছে। নিজে পিতা তার স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করে এসেছে, এবার তুর্যকে তার স্ত্রীর অভিমান ভাঙে একজন স্বামী হওয়ার দায়িত্ব পালন করতে হবে। তুর্য পৃথার ঝাঁঝালো বাণীকে উপেক্ষা করে শক্ত করে সে জড়িয়ে ধরল। টুপ করে বউয়ের গালে একখানা চুমু খেয়ে বলল, ভালোবাসি বউ। পৃথা তেতে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, একদম ন্যাকামো করবেন না, সরুন আমার কাছ থেকে। তুর্যের বন্ধন আরও গাঢ় হলো। অপরাধীর কণ্ঠে বলল, সরি বউ, আমার ভুল হয়েছে। আমার আগে আমার পেশা সম্পর্কে বলে দেওয়া উচিত ছিল। থামলো তুর্য, আবারও বলল, আসলে হয়েছে কি, আমরা একটা সিক্রেট মিশনে ছিলাম বউ। আর পুলিশ সদস্যদের সিক্রেট মিশন বলতে তো বোঝোই, এর প্রতিটি পদে পদে বিপদ লেগে থাকে। শত্রুরা আমাদের ধ্বংসের জন্য ওত পেতে থাকে সর্বক্ষণ। কখনকার কি হয়ে যায় কোনো নিশ্চয়তা নেই। এমন অবস্থায় আমি যদি তোমাকে সবটা জানাতাম, তুমি হয়তো মেনে নিতে পারতে না। আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে, ভয় পেতে, হয়তো ভয়ে আমার পেশার প্রতিও আস্থা হারাতে। তাই আগে থেকে তোমাকে কিছু বলিনি। ভেবেছিলাম একদম মিশন শেষ হলে বলবো, কিন্তু তার আগেই তো এত সব ঘটে গেল। কথাটা বলে পরপর দীর্ঘশ্বাস ফেলল তুর্য। কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখেছো, ওগুলো আমাদের মিশনেরই একটা অংশ ছিল। একজন দাগী আসামিকে গ্রেফতার করতে গিয়ে এই নাউজুবিল্লাহ মার্কা মেয়েটাকে পেয়েছিলাম আমরা হোটেল কক্ষে। আরুষও ছিল আমার সাথে, যদিও শুধুমাত্র আমাকে ফাঁসানোর জন্য তাকে কাটছাট করে ছবি থেকে বের করে দেওয়া হয়েছে। পৃথা মনোযোগ দিয়ে শুনল তুর্যের সব কথা। ভেঙচি কেটে বলল, হয়েছে, এত কৈফিয়ত দিতে হবে না আমায়, আমি বিশ্বাস করি আপনাকে। তুর্য হাসলো একটু চোখে। পৃথার কপালে একখানা চুমু খেয়ে বলল, এর জন্যই তো আমি আমার বউটাকে এতটা ভালোবাসি। পৃথা ভেঙচি কাটলো আবারও। এই সময় নিয়ে প্রশ্ন করলো, একটা কথা বলুন তো, আপনি তো বিদেশে ছিলেন, এলেন কিছুদিন আগে, তাহলে আপনি এই চাকরি কখন পেলেন? তারপর আবার মিশন? ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো তুর্য। কণ্ঠ স্বাভাবিক রেখেই বলল, পড়াশোনা শেষ করে আমি প্রায় 3 বছর আগেই সকলের অগোচরে দেশে ফিরেছিলাম। এই চাকরি তখনকার, এবং এরপর এই মিশনের কাজেই আবার দেশের বাইরে গিয়েছিলাম। ফিরেছি কিছু সময় পূর্বে। আমার এই কিছু সময় পূর্বে ফেরাটাই সকলে জানে, বা আমি জানিয়েছি, তার আগেটা কেউ জানে না। পৃথর হৃদয় ঘনীভূত অভিমানীরা আরও গাঢ় রূপ ধারণ করলো তুর্যের কথা শ্রবণে। অভিমানী কণ্ঠে সে বলল, 3 বছর আগে দেশে ফিরেছিলেন, কিন্তু একটা বারও খোঁজ নিলেন না আমার। আবার দাবি করছেন আমায় নাকি ভালোবাসেন। এই আপনার ভালোবাসা? এটা সত্যিই আমার ভুল ছিল। আমি ভেবেছিলাম তোমার সাথে আমার বিয়েটা যেহেতু হয়ে গেছে, তখন তুমি সারা জীবনের জন্য আমারই আছো। আমার থেকে আর কোথায় পালাবে? তাছাড়া আমার পরিবারের প্রতিও আমার একটা ভরসা ছিল। যতদূর দেখেছিলাম তোমার প্রতি তারা যথেষ্ট আবেগী ছিল, তাই ভেবেছিলাম তারা তোমাকে ধরে বেঁধে হলেও আমার জন্য রেখে দিবে, কিন্তু তারা তা করেনি। তুর্যের মলিন কণ্ঠস্বর পৃথার অভিমানগুলো একটু একটু কিছুটা কৌতূহল কণ্ঠে প্রশ্ন করলো, আপনি তো বিবাহিত ছিলেন, বিবাহিত হয়ে কিভাবে পুলিশে চাকরি পেলেন? প্রথমত তেমন কেউ জানতো না আমি বিবাহিত, আর দ্বিতীয়ত পুলিশের সকল পোস্টের জন্য বিবাহিত অবিবাহিত দেখা হয় না। কিছু কিছু পোস্টে যোগ্যতার ভিত্তিতে বিবাহিতরাও গ্রহণযোগ্য। তাছাড়া আমি বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগের মাধ্যমে এই পোস্টে এসেছি। পৃথা চুপ রইল কিঞ্চিত সময় নিয়ে। অতঃপর হুট করেই বলল, ছাড়ুন আমায়। তুর্য ছাড়তে চাইল না। মেয়েটার কাঁধে মাথা রেখে বলল, না, ছাড়বো না। পৃথা তুর্যকে ঠেলে নিজের থেকে সরিয়ে দিতে চাইল। নাক মুখ কুঁচকে বলল, ছাড়বেন তো, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তুর্য এ পর্যায়ে ছেড়ে দিল পৃথাকে। বেশ উৎসুক হয়ে শুধালো। কি সারপ্রাইজ? পৃথা উত্তর দিল না কোনো। একটু এগিয়ে টেবিল থেকে একটা ডাক্তারের রিপোর্ট তুলে নিল হাতে। তুর্যর পানি বাড়িয়ে দিয়ে বলল, পড়ে দেখুন। তুর্য কিছুটা ঘাবড়ে গেল। কি আছে এই রিপোর্টে? আর পৃথিবী এত আয়োজন করে এই রিপোর্ট তাকে পড়তে কেন দিল? কোনো বড় অসুখ টসুখ করছে নাকি মেয়েটার? তুর্যের হৃদয় ব্যাকুলতা ছেয়ে গেল। সময় নষ্ট না করে সে পড়তে শুরু করলো রিপোর্টটা। হুট করে রিপোর্টটা একটা স্থানে চোখ আটকে গেল। চমকে উঠলেও তাকালো পৃথার পানে। পৃথা বুঝলো এই তাকানোর মানে। ভেঙচি কেটে সে বলল, এখনই বলতে চাইছিলাম না, লুকিয়ে রাখতে চাইছিলাম সবটা।
কিন্তু আমি তো আর আপনার মতো ব্রিটিশ নই, তাই আর লুকিয়ে রাখতে পারলাম না। তুর্যের কর্ণে যেন পৌঁছলো না পৃথার বলা একটা কথা। সে ভ্যাবলার মতো বসে রইল ওভাবে, নিজ চোখকে যেন বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তে। বেচারা আর একবার বলল রিপোর্টটা, অতঃপর হুট করে ছুটতে এসে জড়িয়ে ধরল পৃথাকে, আবেগী কণ্ঠে বলল, আমি যা দেখছি তা কি সত্যি বউ নাকি সবটা স্বপ্ন? পৃথা ওষ্ঠ প্রসারিত করে হাসলো, দুই হাত বাড়িয়ে নিজের সাথে আলতোভাবে জড়িয়ে ধরল তুর্যকে, মৃদু কণ্ঠে বলল, একদম সত্যি দেখছেন মিস্টার তুর্য চৌধুরী, আপনি অতি শীঘ্রই বাবা হতে চলেছেন। এবার অন্তত নিজের পাগলামো ছাড়ুন মশাই। তুর্য সাথে সাথে প্রতিবাদ করলো পৃথার কথা, উৎফুল্ল চিত্তে এসে বলল, হুম, এখন আরও বেশি পাগলামি করব। আগে পাগলামি করেছি একা, এখন পাগলামি করব আমার ছাও পোনাদের নিয়ে। কেউ আটকাতে পারবে না আমাদের। লাল নীল সবুজের বাতির আলোয় ঝলমল করছে আজ চৌধুরী বাড়ি। পুরো বাড়ি কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে অতিথিদের আগমনে। হবেই বা না কেন, আজ যে ইরা এবং আরুষের বিয়ে। ইতিমধ্যে আরুষের বাড়ির লোকেরা বরযাত্রী সহ চলে এসেছে এ বাড়িতে। আরুষকে বসতে দেওয়া হয়েছে স্টেজে সুসজ্জিত এক রাজকীয় চেয়ারে, আর ইরার অবস্থান তার পাশে। মেয়েটাকে আজ পার্লার থেকে ভারী মেকআপের আবরণে সাজিয়ে আনা হয়েছে, আর সাথে শরীরে তো ভারী লেহেঙ্গা আছে। আরুষ একটু পরপর আর চোখে দেখছে নিজের প্রেয়সীকে। মেয়েটাকে কি সুন্দর লাগছে আজ। বিয়ের সাথে সম্ভবত সব নারীকেই আলাদাভাবে সুন্দর লাগে। আরুষ নিজ চেয়ারে একটু চেপে বসলো, সকলের অগোচরে কথা বলতে চাইলো ইরার সাথে, কিন্তু এখানেও তার শত্রুর আগমন। কোথা থেকে হুট করে আগমন ঘটলো পৃথার, আর তার পিছু পিছু তুর্যে। তুর্য পৃথার পিছু পিছু হাঁটছে, আর সেকেন্ডে সেকেন্ডে সাবধানে বাড়ি হাঁটছে। আস্তে হাঁটো বউ, এই সময় এত জোরে হাঁটতে হয় না। আমার টিয়া পাখির ছানাদের কষ্ট হবে যে। পৃথার এই মুহূর্তে ইচ্ছে করছে নিজের কপাল নিজেই চাপড়ে ফাটিয়ে ফেলতে। কোন দুঃখে সে এই পাগল লোককে বলতে গিয়েছিল যে সে প্রেগনেন্ট? যখন থেকে এই লোক জেনেছে পৃথা প্রেগনেন্ট আর সে বাবা হতে চলেছে, তখন থেকে না পৃথার পাশ থেকে একটা সেকেন্ড নড়ছে, আর না মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দিয়েছে। না খাওয়াতে শান্তি দিয়েছে, না বসাতে, না শোয়াতে, না ঘুমাতে। তার উপর আবার ইরার বিয়ে উপলক্ষে অফিস থেকে লম্বা ছুটি নিয়েছে। এখন তো আর চেঁচিয়েও লাভ নেই উপর। বোম মেরেও কেউ একে সরাতে পারবে না বই নিকট থেকে। পৃথা মাঝে মাঝে আশ্চর্য বনে যায়, একটা লোক কিভাবে এতটা নির্লজ্জ ধাঁচের হতে পারে। তারপর সৃষ্টিকর্তার কৃপায় হয়েছেও না হয়, তাই বলে সেই নির্লজ্জ লোকটা পৃথার কপালেই পড়তে হলো। পৃথা হতাশার নিঃশ্বাস ফেলল। এমনিতেই তো এই লোকের পাল্লায় পড়ে জীবনের শান্তি নেই কোনো। এখন আবার এই লোকের উপাধি দেওয়া টিয়া পাখির ছানার যতক্ষণ তার পেটে থাকবে ততক্ষণ অত্যাচারও শেষ থাকবে না। আঁধার ঘনিয়েছে চারিদিকে, বিয়েবাড়ির হইচই কলরব এই মুহূর্তে ফিকে হয়ে পড়ে রয়েছে অনেকটা। তবে জ্যোৎস্না রাত আজ আঁধারে ঢাকা আকাশটায় গোল থালার ন্যায় রূপালী এক চাঁদ স্থান করে নিয়েছে। চারিদিকে সেজে উঠেছে চাঁদের মধুময় মিষ্টি আলোয়। তবুও ইরার কেমন যেন ভয় ভয় করছে। পুষ্পসজ্জিত এক সুন্দর কক্ষে বসে রয়েছে মেয়েটা। বাসর রাত আজ তার। অজানা ভয়, সংকট, সংশয় পুরো দিনই আজ ঘিরে রেখেছিল তাকে। তবে ভাবি বান্ধবীদের হাসিটাটায় তখন এতটা ভয় টের পায়নি, কিন্তু এখন তো সে একা। কিছুটা সংকোচ নিয়ে চোখ ঘুরিয়ে রুমের চারিদিকে তাকালো ইরা। আরুষের সাথে বিয়েটা অনেক আগে হলেও এই কক্ষে তার এই প্রথম প্রবেশ। কক্ষে খুব বেশি আসবাবপত্র পরিপূর্ণ নেই, শুধুমাত্র একটা খাট, একটা আলমারি, একটা টেবিল চেয়ার আর সোফা রাখা। খুব বেশি ফুল দিয়েও কক্ষটা সাজানো হয়নি, খুব সাদামাটা সাজ। তবে বিছানাটা পরিপূর্ণ করে রাখা হয়েছে লাল গোলাপের পাপড়ি দ্বারা। মধ্য বরাবর আবার গোলাপের পাপড়ি দিয়ে দুটো অক্ষর বসানো হয়েছে A+A। এরা পুরো কক্ষে নজর বোলানোর মধ্যেই হঠাৎ কর্ণে পৌঁছালো চেঁচামেচির আওয়াজ। সম্ভবত বাইরে আরুষের কাজিন মহল বাসরের টাকা আদায়ের জন্য ধরেছে আরুষকে। ইরার মন প্রাণ কেমন অন্যরকম অনুভূতিতে ছেয়ে গেল, শীতলতে ছেয়ে গেল সর্বাঙ্গ। এমনি এক হাত ঘোমটা টেনে ছিল তার মস্তকে, সেই ঘোমটাটে আরও একটু টেনে তার পরিধি বাড়িয়ে নিল। আর বেচারা আরুষ ভেবেছিল তোরজনের বাড়ি থেকে বউ নিয়ে এসেছে, মানে বউ পেয়ে গেছে, এরপর আর কোনো বাধা বিপত্তি ছাড়াই বউকে আপন করে নিতে পারবে। কিন্তু তার হলো কে? এ বাড়িতে এসে বিয়ের নিয়মকানুন পালন করতে করতেই তো অর্ধরাত। তারপর আবার এই কাশিন মহলের উৎপাত। টাকা ছাড়া কিছুতেই বাসর ঘরে ঢুকতে দিবে না, একদম তালা ঝুলিয়ে দিয়েছে ঘরের দরজায়। বিস্ময়তে জোয়াল ঝুলে পড়ল আরুষের, কপাল কুঁচকে বলল, আমার বাসর, আমার বউ, তোমাদের টাকা দেব কেন? কাজিন মহলের একজন সাথে সাথেই জবাবে বলল, তোমার বাসর, তোমার বউ, কিন্তু তালা তো আমাদের। টাকা দেবে না, তালার চাবিও পাবে না। আজ বাসর রাতের মতো একটা সুন্দর রাতও সারা রাত কাটাবাও বউহীনা। আরুষ হতবাক হতে গিয়েও হলো না। অসহায় দৃষ্টিতে তাকালো সকলের পানে। তুর্যের থেকেও তো এরা ভয়ানক অধিক। তুর্য তো তবুও তাকে বউহীনা করেছিল, আর এরা তো বউয়ের সাথে সাথে অর্থ সম্পদের উপরেও ঝড় বইয়ে দিতে চাইছে।
তপ্ত নিঃশ্বাস ফেললো আরস, তবুও হার ছাড়লো না বেচারা। আরও কিছুক্ষণ কাজিন সম্প্রদায়ের সাথে বাগবিতণ্ডাতে জড়িয়ে শেষ পর্যন্ত নিজের পরাজয় মেনে নিল। একদিকে এরা টাকা ছাড়া চাবি কিছুতেই দিবে না, অন্যদিকে রাত তো তাদের জন্য বসে থাকবে না। সে হু হু করে বেরিয়ে চলেছে। এরপরে দেখা যাবে বাসর রাত শেষ, অথচ বইয়ের কাছাকাছি আর পৌঁছলো না আরুষ। হতাশার নিঃশ্বাস ফেললো আরুষ, অসহায় মুখভঙ্গিতে পকেট থেকে টাকা বের করে দিল কাজের সম্প্রদায়ের হাতে। সাথে সাথে হৈ হৈ করে উঠল সবাই, আর সাথে বিনা বাক্যে কক্ষের চাবিটা তুলে দিল আরুষের হাতে। আরুষের চোখ চকচক করে উঠল চাবি পেয়ে। টাকার শখ ভুলে গিয়ে মুহূর্তে টাকা চাই যাক, বউ তো পেয়েছে। আর দেরি করলো না বেচারা, এমনিও অনেক দেরি হয়ে গেছে। দ্রুত চাবি দ্বারা তালা খুলে ঢুকে পড়ল কক্ষের ভিতর। খট করে দরজা খোলার আওয়াজ কর্ণে পৌঁছাতেই কেঁপে উঠল ইরার বক্ষস্থল। নড়ে চড়ে উঠল মেয়েটা। কেমন ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে বুকের ভিতর। লজ্জা লজ্জা লাগছে ভীষণ। যতই মানুষটা পুরো পরিচিত হোক কিংবা বিয়েটা আগে হোক, আজকের অনুভূতিটা তো একদমই ভিন্ন। আজ তাদের দুজনের একান্তে প্রথম রাত, নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার প্রথম অনুভূতি আজ। এরা হাঁসফাঁস করে উঠল, নিজেকে গুটিয়ে নিল একটু। আরুষ কক্ষে প্রবেশ করে একবার তাকালো বিছানায় বসা তার স্ত্রীর পানে, অতঃপর দরজাটা ভালোভাবে এঁটে দিয়ে আস্তে ধীরে এগিয়ে গেল, বসলো তার পাশে। মেয়েটা বিশাল এক ঘোমটায় আড়াল করে রেখেছে নিজেকে। আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে, হাত বাড়িয়ে আলতোভাবে ধরল মেয়েটার ঘোমটাটা। সাথে সাথে কেঁপে উঠল ইরা। আরুষ থামলো না তবু, ধীরে ধীরে স্ত্রীর মস্তকে চড়ানো ঘোমটাটা টেনে তুলল উপরে। মেয়েটা চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে, তীর কাঁপছে তার কোমল ওষ্ঠজোড়া। হাসলো আরুষ পরম আবেশ নিয়ে ঘোমটাটার মেয়েটার চোখে মুখে ফু দিয়ে বলল, ভয় পাচ্ছ? ইরা পিটপিট করে চোখ দুটো খুলল, এলোমেলো দৃষ্টি ফেলে আলতোভাবে ডানে বামে মাথা ঝাঁকালো। বুঝলো ভয় পাচ্ছি না। আরুষ আর বেশি ঘাটলো না এই মেয়েটাকে। পকেট থেকে একটা আংটি বের করে নিজ দায়িত্বে ইরার বাম হাতটা হাতে টেনে নিল নিজ হাতে। ইরা ইতস্তত করল, নিজের হাতটা সরিয়ে নিতে চাইল সে। আরুষ ছাড়লো না স্ত্রীর হাত, বরং সযত্নে হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিল আংটিটা। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল। ইরা লাজে মাথা নিচু করে ফেলল। আরুষ এক হাতে লাজ রাঙা স্ত্রীকে বুকে টেনে নিল, মেয়েটার চুলের ভাঁজে চুমু খেয়ে বলল, ভালোবাসি। ইরা মুখ লুকালো আরুষের পক্ষে, লাজুক স্বরে সে বলল, আমিও ভালোবাসি। সময় বয়ে চলেছে নিজের গতিতে। সে অপেক্ষা করে থাকে না কারোর জন্য। চোখের পলকে যেন কেটে গেল বেশ কয়েকটা বছর। সময় বদলেছে, তার সাথে সাথে বদলে গিয়েছে চারপাশের পরিবেশ, মানুষ, সম্পর্ক। শহরের বুকটা আগের তুলনায় আধুনিক হয়ে উঠেছে আরও। ইরা সন্তান সম্ভবা। প্রেগনেন্সির 5 মাস চলছে মেয়েটার। পিয়াসের সাথে হৃদিরও বিয়ে হয়ে গিয়েছে, বেশ কিছু সময় পড়বে। আর বাকি রইল পৃথা আর তুর্য। তাদের ঘর আলো করে ইতিমধ্যে চলে এসেছে এক পুত্র সন্তান। নাম রেখেছে তূর্ণ। দেখতে শুনতে কিছুটা মায়ের মতো হলেও চরিত্র আর হুবহু হয়েছে বাবার মতো। এজন্য তুর্যরই আরেক সত্তা। রাত নেমেছে ধরণীতে। শহরের বুকটা ইতিমধ্যে আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য সারাদিন পর বাড়িতে ফিরল মাত্র। বাবার আগমনী বার্তা ছোট্ট তরুণের কর্ণে পৌঁছতে এসে কাঁদতে কাঁদতে ছুটল সেদিকে। রাতের এই সময় ছেলেকে এভাবে কাঁদতে দেখে অবাক হলো কিছুটা। ভ্রুবাকে ছেলেকে প্রশ্ন করলো, কাঁদছো কেন বাবা? 4 বছরের তরুণ ও কান্না বিচলিত কণ্ঠে জবাব দিল, আমাকে মিলিতি। তুর্যের মুখশ্রী জুড়ে গম্ভীর ভাব ফুটে তুলল সাথে সাথে। কণ্ঠে কিছুটা ক্রোধিতে বলল, কে মেরেছে আমার বাবাকে? কার এত বড় সাহস আমার বাবাকে মারে? একবার শুধু নাম বলো, আমিও তাকে মেরে দেব এক্ষুনি। তরুণ কান্না থামালো একটু, নাক টেনে টেনে বলল, মাম্মা মিলিতি। পৃথার নাম শুনে চুপছে গেল তুর্য। অবশ্য এ বাড়িতে তার বউ ব্যতীত তার ছেলের গায়ে হাত তোলার সাহস আর কেউ রাখে না, এটা তার আগেই বোঝা উচিত ছিল। কিন্তু কথা তো সেটা নয়। কথা হলো এই মুহূর্তে ছেলের পক্ষে নিয়ে পৃথার নিকট আমূলক ধ্বনি তুলতে গেলেও ছেলে সহ নির্ঘাত কক্ষ ছাড়া হতে হবে তাকে। আর তারপর ছেলে কেঁদে কেটে মাঝরাতে হলেও মায়ের কক্ষে স্থান নিয়ে নেবে। কিন্তু তার তো ওই আমূলক ধ্বনি তোলার অপরাধে তাকে স্থান দেওয়া হবে না কোনোভাবে। পুরো রাত বউহীনা অন্য কক্ষে কাটাতে হবে। তুর্য ঢোক গেল, আমতামতা করে বলল, নিশ্চয়ই তুমি কোনো দুষ্টুমি করেছো, তাই মাম্মাম মেরেছে। শুধু শুধু তো মাম্মাম তোমাকে মারার মানুষ নয়। তরুণের কান্না বন্ধ হয়ে গেল সাথে সাথে। বাবার পানে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুমি মাম্মামকে ভয় পাও পাপা? তুর্য হাসলো, ছেলেকে কোলে নিয়ে বলল, না বাবা, আমি তোমার মাম্মামকে ভয় পাই না, তবে ভালোবাসি ভীষণ। তোমার মাম্মামকে যখন শক্ত কণ্ঠে কিছু বলতে যাই তখন সেই কথা আমার হৃদয়ে আঘাত হানে সর্বপ্রথম। তাই নিজের কষ্টের জন্য হলেও তোমার মাম্মামকে বলতে পারি না কিছু। বাপ ছেলের কথোপকথনের মধ্যে সেখানে এসে উপস্থিত হলো পিতা। ভ্রু নাচিয়ে শুধালো, কি কথা হচ্ছে বাপ ছেলের? তরুণ চোখ বড় বড় করে তাকালো মায়ের পানে, নিরীহ মুখশ্রী নিয়ে বলল, আমি কাঁদছিলাম তখন পাপা এতে বলে দিল। পাপা আমাকে বলল আমার নাকি এখন একটা বোনের প্রয়োজন।
তবল বলনা থি শুধুমাত্র আমার একটা বোন। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, আর তুর্য হতভম্ব নয়নে তাকিয়ে রইল তার মাত্র 4 বছরের ছোট্ট নাদোষ নুদোষ ছেলের পানে। এসব কথা সে কখন বলল? এই বোন প্রয়োজন বা কিছু এ ধরনের বাক্যের ধারে কাছেও তো সে যায়নি। আচ্ছা, এই ছেলে তার তো, তাকে হাসপাতালে কোনোভাবে বাচ্চা বদলে তোতলে গিয়েছিল। তুর্যের ভাবনা চিন্তার মাঝেই তার হৃদয় তীব্র বেগে চিৎকার করে উঠল, প্রতিবাদের স্বরে বলল, এই ছেলে তোরই, একদম তোর মতো চরিত্র পেয়েছে। কোনো ডিএনএ টেস্টের প্রয়োজন নেই। সারা জীবন তুই তোর বাপ মাকে জ্বালিয়ে মেরেছিস, এবার তোর ছেলে তোকে জ্বালিয়ে মারবে।